দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি সঞ্জিতা ইসলাম। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। শুরুতেই জানাবো শারদীয় দুর্গাপূজার খবর। চোখের জলে প্রতিমা বিসর্জন সাঙ্গ হল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ঢাক ঢোলের উল্লাস আর বিষাদের সুরে ভক্তরা বিদায় জানালেন দেবী দুর্গাকে। ত্রিনয়নী দুর্গতি নাশিনী এবার মর্তে আসেন গজে চড়ে আর বিদায় নিলেন দোলায়। বিসর্জন ঘিরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর বুড়িগঙ্গার তীরে হাজারো ভক্তের সমাগম, চারদিকে বিষাদের সুর। টানা 5 দিনের পূজা অর্চনা শেষে দুর্গতিশিনী দেবী দুর্গার প্রতিমা বিসর্জন। সমাপ্ত হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার। ঢাক ঢোল কাঁসার ঘণ্টার তালে তালে রাজধানীর বিভিন্ন মন্দির ও মহল্লা থেকে আসতে থাকে শোভাযাত্রা। সব স্রোত এসে মেশে বুড়িগঙ্গা নদীর তীরে। নৌকা যুগে প্রতিমা নিয়ে যাওয়া হয় নদীর মাঝে, সেখানে সম্পন্ন করা হয় বিসর্জনের পালা। ভক্তদের চোখে অশ্রু আর কণ্ঠে দেবীর বন্দনা। বাপের বাড়ি আসলে যেমন চলে যায় শ্বশুর বাড়িতে, ঠিক তেমনটাই লাগছে। মঙ্গলভাবে এসেছে, সেভাবেই তো সবাই আমরা মঙ্গলভাবে মাকে বিদায় দিয়েছি। পূজায় ভক্তদের প্রার্থনা ছিল দেশের শান্তি, সবার জীবনের সুখ ও সমৃদ্ধি। মা যাতে সবাইকে খুব ভালো রাখে, সুস্থ রাখে, মঙ্গল করে সবার। সবাই আমাদের জন্য প্রার্থনা করবেন যে আগামী বছরগুলোতেও যেন এরকম সম্প্রীতির বন্ধন, যা ধর্ম নির্বিশেষে সবাই যেন মিলেমিশে একসাথে থাকতে পারে। বিসর্জন ঘিরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কাজ করেছে সেনাবাহিনী, নৌবাহিনী সহ গোয়েন্দা সংস্থাগুলো। যথেষ্ট সচেতন আছি। ঢাক ঢোল ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। বিদায়ের বেদনায় ভরে উঠলেও নতুনের আশায় অপেক্ষায় থাকবেন ভক্তরা আগামী বছরের জন্য। ওয়াইজঘাট থেকে নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। মহিষাসুরের সঙ্গে দীর্ঘ 9 দিনের যুদ্ধ শেষে দশমীতে অত্যাচারী অসুর রাজকে বধ করে বিজয় লাভ করেন দেবী দুর্গা। আর এর মধ্য দিয়েই শেষ হয় দুর্গোৎসব। তবে দেবীর অর্ধলোক থেকে স্বর্গলোকে পাড়ি দেওয়ার যে সন্ধিক্ষণ, তা একদিকে যেমন আনন্দ উচ্ছ্বাসের, তেমনি বিষাদেরও। তাই বেদনায় আপ্লুত দেবী ভক্তরা বিদায়ক্ষণে দেবীর কাছে সুখ, শান্তি আর মঙ্গল কামনা করেন দেবীর অনুসারীরা। আসাদ হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম। বিজয়া দশমী দেবীর অর্ধলোক থেকে স্বর্ণলোকে পাড়ি দেওয়ার সন্ধিক্ষণ। এই ক্ষণ একদিকে আনন্দ ও উচ্ছ্বাসের, অন্যদিকে বিষাদের। মহিষাসুরের সঙ্গে 9 দিন ভীষণ যুদ্ধের শেষে দশম দিনে অত্যাচারী অসুরাজকে বধ করে বিজয় লাভ করেন দেবী দুর্গা। তাই এটি বিজয়ের আনন্দে মেতে ওঠার ক্ষণ। অন্যদিকে বাবার উঠোন ছেড়ে স্বামীর বাড়ি ফিরে যাওয়ায় বেদনায় ভারাক্রান্ত দেবী ভক্তরা। বৃহস্পতিবার সারা দেশে বিজয় শোভাযাত্রায় অংশ নেন লাখো সনাতন ধর্মাবলম্বীরা। ঢাকের তাল আর আনন্দ উল্লাস চলতে থাকে দেবীর পদযাত্রাকে কেন্দ্র করে। মঙ্গলভাবে এসেছে, সেভাবেই তো সবাই আমরা মঙ্গলভাবে মাকে বিদায় দিয়েছি। মা যাতে সবাইকে খুব ভালো রাখে, সুস্থ রাখে, মঙ্গল করে সবার। বিদায় ক্ষণে দেবীর কাছে সুখ, শান্তি আর মঙ্গল কামনা করেন দেবী অনুসারীরা। কষ্ট লাগছে দেখতে, যেহেতু মা প্রতি বছর আসে আবার চলে যায়। দেশবাসীর জন্য, সবার জন্য মঙ্গল হয়। আবার 365 দিন অপেক্ষা করতে হইব মা আসবে। মা যখন চলে যান তখন প্রত্যেকেরই মন খারাপ থাকে, কিন্তু মা যেটা দিয়ে গেলেন যে প্রত্যেককে আনন্দ, প্রত্যেককে ভালোবাসা, আমরা যেন একে অপরকে ভালোবাসতে পারি। দেবীকে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো আবার 1 বছরের অপেক্ষা। আগামী বছর আবার হবে মা দুর্গাকে বরণ। বিশ্বাস অনুসারে দশহরা কেবল একটি উৎসব নয়, জীবনের জন্য একটি শিক্ষা। এই দিনে যদি সৎকর্মের পথ অনুসরণ করা হয় এবং অসৎকর্মের পথ পরিহারের সংকল্প থাকে, তাহলে সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠবে জীবন। তুরাগ নদীর তীর থেকে আরিফুল ইসলাম, নিউজ 24।
এদিকে প্রতিমা বিসর্জনের আগে মণ্ডপে মণ্ডপে বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হয় বিদায়ের সুর। স্বামীর মঙ্গল কামনায় মণ্ডপে মণ্ডপে ভক্তরা দেবী দুর্গাকে সিঁদুর দিয়েছেন, খেলেছেন সিঁদুর খেলা। এরপর আরতি, শোভাযাত্রা সহ অন্যান্য আনুষ্ঠানিকতার মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। শাস্ত্রমতে বাপের বাড়ি থেকে আজই স্বামী গৃহ কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা। দুর্গোৎসবের বিজয়া দশমীতে দেবী মাকে হাসি মুখে নেচে নেচে বিদায় জানাতে মণ্ডপে ভিড় করে ভক্তরা। চলে যাওয়া মানেই শেষ বিদায় নয়, মা আছেন ভক্তদের মনে। প্রত্যেকটা মেয়েরই যেমন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যেতে গেলে খারাপ লাগে, মা দুর্গারও ঠিক তেমনই। যখন ঘট বিসর্জন হলো তখন আমার সত্যি চোখে জল চলে আসছে। মায়ের কাছে আমার প্রার্থনা, আমার সংসার, আমার স্বামী, আমার সব কিছু যেন সুন্দরভাবে থাকে। আমরা আগামী বছর যেন একটু শান্তিময় বিশ্ব পাই, এটাই প্রার্থনা করি। অশুভ শক্তির পরাজয়, সিঁদুর আর লাল আবিরে সাজেন দুর্গা ভক্তরা। দুর্গাকেও পরান সিঁদুর, মাতেন রঙে রঙে। দোলায় করে দুর্গা গেলেন কৈলাসে, বছর ঘুরে আসবে আবার, ভক্তরা বুক বাঁধেই আসে। কিন্তু মা চলে গেল, আমাদের সবার মাঝে আছে। এটা হলো আমাদের আকাঙ্ক্ষা থাকে যে আবার তো এক বছর পর মা আসছেন। মাকে সবসময় বলা হয় না যে তুমি কেমন আছো, তো মাকে এইটুকুই বলেছে যে তুমি কেমন আছো এবং তুমি ভালো থেকো। আর হয়তো মার মুখটা দেখা হবে না, আবার সে পরের বছরে অপেক্ষা। একটু খারাপ লাগছে। নির্বিঘ্নে ও আনন্দের সাথে উদযাপিত হলো দুর্গা উৎসব। এমনই সারা বছর কাটুক মায়ের আশীর্বাদে। সুন্দরভাবে এবং সাড়ম্বরে উৎসাহের সহিত আমরা পূজা করতে পেরেছি, নির্বিঘ্নে। আসুক মা ধরণীতে বারে বারে, দশমীর এই দিনে আনন্দে মেতেছে সকলে জয় দুর্গা মা বলে। দুর্গা মা অন্তর্যামী, বোঝেন সকলের মনের সুর, করেন অশুভকে দূর। আসছে বছর আবার হবে এমন নিমন্ত্রণ, এবারের মতো লাল সিঁদুরে দুর্গা মায়ের বিজয়া দমন। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। এবারে অন্যান্য প্রসঙ্গ। অক্টোবরে রাজধানী সহ সারা দেশে নাশকতার চেষ্টা করতে পারে 24-এর গণ অভ্যুত্থানে পরাজিত শক্তি, এমন তথ্য জানিয়ে সতর্ক করেছে একাধিক গোয়েন্দা সংস্থা। জুলাই অপরাধের মামলায় রায় বাধাগ্রস্ত করতে এমন ষড়যন্ত্র করছে কার্যক্রম স্থগিত হওয়া আওয়ামী লীগ। আর অপরাধ বিশ্লেষকরা বলছেন শুধু নিরাপত্তা বাহিনী নয়, পরাজিত শক্তিকে ঠেকাতে পারে রাজনৈতিক ঐক্য। জুবাইর সানি নিয়ে একটি রিপোর্ট করেছেন। সেপ্টেম্বরে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারলেও অক্টোবরে লক্ষ্য অর্জন করতে মরিয়া 24-এর গণ অভ্যুত্থানে পরাজিত শক্তি। দেশি বিদেশি দোসরদের সহায়তায় অনেকটা মরণ কামড় দেওয়ার প্রস্তুতি নিয়েছে অক্টোবরে। প্রধান লক্ষ্য যে কোনো মূল্যে অন্তর্বর্তী সরকারকে হটানো ও প্রতিবিপ্লব করে ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করা এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুরনো চেহারায় ফিরিয়ে আনা। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে কি করছে এটা বোঝা যাবে না। যেদিন অচল হয়ে যাবে সেদিন বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ চলে না, এটা বোঝানো যাবে। তবে এসব রুখে দিতে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যে এ চক্রের অনেককে পুলিশ গ্রেফতার করেছে, অর্থদাতা ও নির্দেশদাতাদের শনাক্ত করতে সক্ষম হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের অবশ্যই নিজস্ব একটা পরিকল্পনা থাকবে, বাইরে ইতিমধ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এসব নিষিদ্ধ কার্যক্রমে বা বেআইনি কার্যক্রমে কারা হত্যায়ন করছে, কারা সহায়তা দিচ্ছে, কারা লোক সরবরাহ করছে সংক্রান্তে তথ্য সংগ্রহ এবং সংশ্লিষ্ট যারা রয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা কাজ করছি। এদিকে অপরাধ বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে সত্যিকার অর্থে ঐক্য না হয় তাহলে ষড়যন্ত্র আরো ঘনীভূত হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি বড় মাত্রায় আমরা বিভাজন দেখছি, অনৈক্য দেখছি। এই প্রসঙ্গগুলোকেই কিন্তু আওয়ামী লীগ কাজে লাগাচ্ছে। সুতরাং এখানে আওয়ামী লীগের রাজনৈতিক প্রক্রিয়া, সেটি রাজনৈতিক বিষয়। বর্তমানে রাজনৈতিক দলগুলোকেই এই প্রশ্নে ঐক্যবদ্ধ থেকে সেটা মোকাবেলা করতে হবে। আর এটা রাজনৈতিক দলগুলো এখন এই মুহূর্তে ঐক্যবদ্ধ হয়ে করতে পারছে না বলেই যে পুরোটাই আইন শৃঙ্খলা বাহিনীর উপরে চাপিয়ে দিচ্ছে। একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে আরো সমন্বয়, মাঠ পর্যায়ে যোগাযোগ বাড়ানোর পরামর্শ দিলেন এ অপরাধ বিশেষজ্ঞ। আওয়ামী লীগের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে কমিউনিটির পর্যায়ে যে বিভিন্ন যে সোর্সগুলো আছে সেই সোর্সগুলোকে অ্যাক্টিভ করা, নতুন সোর্সগুলোকে তৈরি করা এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে ইউনিটগুলো পলিটিক্যাল
ইস্যুগুলো ডিল করে বা রাজনৈতিক দলের কর্মকাণ্ডকে ডিল করে, তাদের আরো বেশি সোচ্চার হওয়া প্রয়োজন। পুলিশের কিছু সদস্যের মধ্যে আওয়ামী প্রীতি এখনো রয়ে গেছে, তাই এদিকেও নজর দেওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের। সবাই যদি আওয়ামী লীগের এই সাংগঠনিক কার্যক্রমের প্রশ্নে যদি সতর্ক থাকে। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। এবারের জাতীয় নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন তারেক রহমান। যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানালেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি জানান, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো শঙ্কা নেই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, জাতিসংঘ সফরে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। প্রতিষ্ঠার পর 1979 সালে দ্বিতীয় সংসদ নির্বাচনে প্রথম অংশে নেয় বিএনপি। সেই নির্বাচনে 207 আসন নিয়ে জয়লাভ করে বিএনপি, যার নেতৃত্বে ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার মৃত্যুর পরে দলের হাল ধরেন খালেদা জিয়া। তার নেতৃত্বে বিএনপি 1991 সালে পঞ্চম, 1996 সালে ষষ্ঠ ও সপ্তম, 2001 সালে অষ্টম এবং 2008 সালে নবম সংসদ নির্বাচনে অংশ নেয়। 2018 সালে খালেদা জিয়া কারাবন্দী হলে এই বছরে একাদশ সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট অংশ নেয়। এই জোটের নেতৃত্ব দেন ডক্টর কামাল হোসেন। সর্বশেষ 2001 সালের নির্বাচনে বিএনপির পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারেক রহমান। বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন তিনি। দলকে সুসংগঠিত করতে সুদূর লন্ডন থেকে নেতাকর্মীদের নানা দিক নির্দেশনা দিচ্ছেন বিএনপির এই প্রাণভোমরা। সবকিছু ঠিক থাকলে 2026 সালের ফেব্রুয়ারি নির্বাচনে তারেক রহমান বিএনপির নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে বৃহস্পতিবার বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান তিনি। ওনার নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে পার্টিসিপেট করবে। হি উইল বি লিডিং দি বিএনপি ইনটু দি নেক্সট ন্যাশনাল ইলেকশনস, জেনারেল ইলেকশনস। সো ওনার আশা তো স্বাভাবিক, উনি আসবে, আর উনি যখন আসবে তখন দল থেকে জানানো হবে দিন তারিখ। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, জাতিসংঘ সফরের সময় আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে যে মন্তব্য করেছেন তা সন্দেহজনক। আমার মুখ থেকে একটি কথা বেরিয়ে গেল, আরো 5 বছর অনেকেই চাপ দিচ্ছেন থেকে যাওয়ার জন্য সরকারে। দেশের সার্বিক অবস্থা পর্যালোচনা করে যারা সংখ্যার কথা বলে সংখ্যাটা বাড়িয়ে দিলেন, যারা আমাদের মধ্যে একটা অনৈক্য সৃষ্টির প্রয়াস পাচ্ছে, যারা সামনে নির্বাচনকে নিয়ে বানচালের একটা প্রচেষ্টা লিপ্ত আছে, এইসব বিষয়গুলো নিয়ে একটা ঘোলাটে পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। পাহাড়ে অশান্তি সৃষ্টির অপচেষ্টাকারীদের খুঁজে বের করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিমানবন্দরে এনসিপি নেতাদের হাতে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ জানিয়ে এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করেছেন সাংবাদিকরা। বৃহস্পতিবার সকালে বিমানবন্দরের ভিআইপি গেটে এই ঘটনা ঘটে। এনসিপি প্রতিনিধি সহ অন্যান্যদের জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে এনসিপি নেতারা উচ্চস্বরে স্লোগান দিতে থাকেন। তখন এক গণমাধ্যম কর্মী তাদের থামতে অনুরোধ করেন। এ সময় এনসিপি নেতাকর্মীরা গণমাধ্যম কর্মীদের উপর চড়াও হন এবং তাদের লাঞ্ছিত করেন বলে অভিযোগ উঠেছে। আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেছেন, পতিত পলাতক সরকারের দোসররা আশেপাশে প্রতিনিয়ত দুষ্ট কাজে লিপ্ত। কিছু ক্ষমতাবানদের ছত্রছায়ায় আওয়ামী সন্ত্রাসীরা ঘাপটি মেরে আছে। বৃহস্পতিবার বেলা 12টার দিকে বগুড়া শহরের কৈগাড়ি এলাকায় আওয়ামী সন্ত্রাসীদের হামলায় নিহত যুবদল নেতা রাহুল সরকারের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল নিহতের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং আর্থিক অনুদান তুলে দেন। একই সাথে হত্যাকারীদের 48 ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান। আমাদের কিছু ক্ষমতাবান লোকের ছত্রছায়ায় এই আওয়ামী সন্ত্রাসীরা ঘাপটি লেগে বসে আছে। এরা প্রতিনিয়তই দুনিয়ার দুষ্ট কাজ করছে। দোষরদের বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও আপনারা ধরছেন না, আপনারা তাদের আটক করছেন না বলেই আজকে এই যুবকের এই পরিণতি হয়েছে।
ভরাট হয়ে গেছে জলাশয়গুলো, ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতাও চরমে, ফলাফল খানিকটা বৃষ্টি হলেই এখনো তলিয়ে যায় রাজধানীর অনেক এলাকা। সড়কে চলাচলে পড়তে হয় সীমাহীন দুর্ভোগে। এমন দশা আবারও দেখা যাচ্ছে গত কয়েকদিন ধরে। নগর পরিকল্পনাবিদরা বলছেন এসবের স্থায়ী সমাধানের জন্য প্রয়োজন বৈজ্ঞানিক সমাধান। আল মোহাইমিনুল খানের প্রতিবেদনে বিস্তারিত। আশ্বিনে যেন বর্ষার রূপ। রাজধানী ঢাকার ব্যস্ততম এলাকায় খানিক বৃষ্টিতেই জমাট পানি, তাই ভ্যান চালকদের সহায়তা চাইতে দেখা গেল অনেককে। গত কয়েকদিন ধরে রাজধানীতে এমন পরিস্থিতি দেখা মিলছে আরো একবার। কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, বিপাকে সবাই। আমি কক্সবাজার যাওয়ার যে ফিল্ডটা পাই না, এই জায়গায় আসলে সেই ফিল্ডটা পাই। তখন ভরপুর বৃষ্টি হয়, এই সাইডটা 12 নম্বর সাইডটা পুরো ভরে যায় পানিতে। আমাদের সমস্যা, আমরা গাড়ি চালাতে পারি না ঠিক মতন, আপনার মোটরের সমস্যা, বিভিন্ন সমস্যা। আমরা চাই এটার একটা সুষ্ঠু সমাধান, যাতে সিটি কর্পোরেশন যেন ভালো ব্যবস্থা নেয়। মঙ্গলবার রাত 12টা থেকে বুধবার সকাল 6টা, এই 6 ঘন্টায় রাজধানীতে বৃষ্টিপাত হয়েছে 132 মিলিমিটার, যা এই সময়ে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। আর 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণ 203 মিলিমিটার, যা প্রায় অতি ভারী শ্রেণীর বৃষ্টিপাতের কাতারে পড়ে যায়। আবহাওয়া অফিস বলছে সাগরে দেখা দিয়েছে গভীর নিম্নচাপ, যার প্রভাবে বৃষ্টির এই ধারা চলতে পারে আগামী সোমবার পর্যন্ত। যেহেতু আপনার এটা বর্ষার শেষ বৃষ্টি হবে এবং এর প্রভাবটা বেসিক্যালি অনেক জায়গায় ভারী বর্ষণ হবে। এটা আমরা গতকালকে সকালে আমরা ভারী বর্ষণের সংকেত জারি করেছি, যে মোটামুটি সারা দেশে ভারী বর্ষণ হবে। তবে অতি ভারী বর্ষণটা বেসিক্যালি হচ্ছে কোস্টাল বেল্টে বেশি হবে, বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকার কিছু অংশে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকার ড্রেনেজ ব্যবস্থাপনায় যথাযথ পরিকল্পনা নেওয়া হয়নি কখনোই, তাই এখন দরকার বৈজ্ঞানিক সমাধানের পথে হাঁটা, বলছেন এই নগর পরিকল্পনাবিদ। আমরা ওই জায়গায় গ্রাউন্ড ওয়াটার রিচার্জের ব্যবস্থা করতে পারি, অর্থাৎ যে রাস্তার যেই পাশটাতে একটু ঢালু সেটাকে আমরা পারমিয়েবল করতে পারি আর্টিফিশিয়ালি, যে এখানে যত পানি জমবে এটা সব করে নিচে চলে যাবে। উপরে আমরা একটা কনক্রিট অথবা স্টিলের নেট সিস্টেম করে দিতে পারি, যার উপর দিয়ে চলাচল করতে পারবো, অনেকটা ব্রিজ টাইপেরই। সেভাবে করে যদি আমরা ব্যবস্থা নিতে পারি, অন্তত আগামী বছর এই জলাবদ্ধতা থেকে আমরা মুক্ত হতে পারব। নগর পরিকল্পনাবিদরা বলছেন অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করে হলেও জলাবদ্ধতা নিরসনে নিতে হবে যথাযথ পদক্ষেপ। যে তিলোত্তম নগরীর স্বপ্ন দেখেছে রাজধানীবাসী, আশ্বিনের এই ভারী বৃষ্টি সে স্বপ্নকে ভেঙে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে রাজধানী ঢাকার জলাবদ্ধতার ভয়াবহতা। নগর পরিকল্পনাবিদরা বলছেন এখনই স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা না নিলে থমকে যাবে নগরবাসীর জীবনমানের উন্নয়ন। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। এবারে মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্যের সংবাদ। দুর্গাপূজা ঘিরে এবার চাঙ্গা ছিল পোশাকের বাজার। গতবারের চেয়ে ব্যবসা ভালো হওয়ায় খুশি ব্যবসায়ীরা। তবে দাম সাধারণের নাগালের বাইরে চলে যাওয়ায় মন্দা গেছে স্বর্ণের বাজারে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে ঘিরে প্রতি বছরই জমে ওঠে কেনাকাটার উৎসব। বিশেষ করে রাজধানী সহ দেশের বড় বড় শহরে দোকানপাটে মানুষের ভিড় থাকে চোখে পড়ার মতো। ব্যবসায়ীরা বলছেন গেল বছরের তুলনায় এবারে বাজার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। কাস্টমার ছিল, রাশ হয়েছে, আমাদের সেলও আমাদের অনেক ভালো হয়েছে, আগের বছরের থেকে এবার বেশি হয়েছে। এবার হয়তো অনেকেই আপনার ইন্ডিয়া যেতে পারেনি, সেই জন্য কিছু কাস্টমার পাওয়া গেছে এবার। আর আমাদের কালেকশন ভালো ছিল। হিন্দু কাস্টমার তো বেশিরভাগ জামদানি তারা লাইক করে, এবার প্রচুর কাস্টমার হয়েছে আমাদের। ফ্যাশন হাউস থেকে শুরু করে শপিং মল, পোশাক, শাড়ি, পাঞ্জাবির চাহিদা ছিল সবচেয়ে বেশি। উৎসবের আমেজ সারা ফেলে অনলাইন মার্কেটপ্লেসগুলোতেও। ফলে ক্রেতারা বলছেন পূজার কেনাকাটায় কিছুটা স্বস্তি ফিরেছে। পছন্দের জিনিস পেয়ে গেলে তখন আবার আরো একটু ভালো লাগে, যে একটা কিছু খুঁজছিলাম সেটা হঠাৎ পেয়ে গেলাম, তখন খুব ভালো লাগে। এই টাইপের পাঞ্জাবি ভালো লাগে। তবে বিপরীত চিত্র দেখা গেছে স্বর্ণের বাজারে। অলংকার ছাড়া বাঙালির উৎসব কল্পনা করা কঠিন হলেও এখন স্বর্ণের দাম আকাশচুম্বী। ভ্যাট সহ প্রতি ভরি প্রায় 2 লাখ টাকায় পৌঁছেছে স্বর্ণের দাম। তাই এবার পুজোয় স্বর্ণের চাহিদা ছিল বেশ কম। এই বছর আমরা তেমন সাড়া পাইনি, কারণ এখন বর্তমানে যে গোল্ডের রেট, 22 ক্যারেট গোল্ডের দাম আজকে ভরি প্রতি 1,95,384 টাকা। সেক্ষেত্রে 5% ভ্যাট, তারপর মেকিং চার্জ অ্যাড করে সেটা 2,10,000-এর কাছাকাছি চলে যায়, যা সাধারণ মানুষের মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতার বাইরে। তবুও
দুর্গোৎসব মানেই আনন্দ আর মিলন মেলা। আর্থিক চাপে কিছু খাত মন্দা থাকলেও বাঙালির প্রাণের উৎসব ঘিরে রাজধানী থেকে গ্রাম সবখানে জমে উঠেছে উৎসবের আমেজ। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।